তাদেরকে তাদের জেনোসাইড করা জায়েজ, আইনত সিদ্ধ, কারণ তারা পাবলিক এনিমি, রাষ্ট্রের জন্য তারা ক্ষতিকারক। এই বয়ানটি তারা তৈরি করে এই হত্যাকাণ্ড চালিয়েছিল এবং তার মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদের উত্থান ঘটেছিল, যে কারণে সেই সময় আমার পত্রিকায় শিরোনাম বেরিয়েছিল শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি। এবং আরেকটি ইন্টারেস্টিং পার্থক্য আছে যে ফ্যাসিবাদ আমাদের দেশে তৈরি হয়েছিল, সেটা হলো, একটা বলেছেন আমার আগের একজন বক্তা যে নর্মালি ফ্যাসিস্ট শাসকগুলো পার্শ্ববর্তী রাষ্ট্র কলোনাইজ করতে চায়, আর বাংলাদেশের ক্ষেত্রে উল্টো এই ফ্যাসিস্ট শাসকরা নিজেদেরকে কলোনাইজ হতে দিয়েছিল ক্ষমতায় টিকে থাকার জন্য। দিল্লির কাছে একটা কলোনি হিসেবে বাংলাদেশকে প্রতিস্থাপন করা হয়েছিল। তো সেখানে আর একটা ইউনিকনেস ছিল এই ফ্যাসিস্ট শাসনে। আপনারা সকলেই আমলাতন্ত্রের কথা বলেছেন, আমার আগে দুই বক্তাই আমলাতন্ত্রের কথা বলেছেন, কিন্তু বিগত যে ফ্যাসিস্ট শাসক ছিল সেই ফ্যাসিস্ট শাসকের প্রধান সহায়ক শক্তি কিন্তু আমলাতন্ত্র ছিল না, প্রধান সহায়ক শক্তি ছিল বিচার বিভাগ। এই বিষয়টি একটা ইউনিক ক্যারেক্টার অফ দিস হাসিনাস ফ্যাসিজম, কারণ এই ফ্যাসিস্ট তৈরি করা হয়েছিল, বয়ানগুলো তৈরি করা হচ্ছিল কোর্টের মাধ্যমে, সবগুলো বয়ান কোর্টে তৈরি করা হয়েছে। যেমন আপনাদেরকে উদাহরণ করে দেই, শহীদ জিয়া রহমানকে স্বাধীনতার ঘোষক বলা যাবে না, এটা কোর্টের বয়ান ছিল, কোর্ট তৈরি করেছিল এটা। কোর্টে শামসুদ্দিন চৌধুরী মানিক নামে একজন বিচারক, তিনি রায় দিয়েছিলেন যে শহীদ জিয়াকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বলা যাবে না। এবং বাংলাদেশে যে ফ্যাসিস্ট রাষ্ট্র তৈরি করা হলো তার জন্য যে তত্ত্বাবধায়ক প্রথা বাতিল করে দেওয়া হলো, সে কাজটিও করেছিল বিচার বিভাগ, আমলাতন্ত্র করে নাই কিন্তু। তারপরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার বৈধ বাড়ি থেকে, একেবারে 100% বৈধ বাড়ি থেকে তাকে উৎখাত করা হয়েছিল এই বিচার বিভাগের মাধ্যমে। এবং তার বিরুদ্ধে যে একটা ভুয়া মামলা দিয়ে তাকে যে জেলে রাখা হলো, সম্পূর্ণ মিথ্যা মামলা দিয়ে, সেটাও করা হয়েছে বিচার বিভাগ দিয়ে। কাজেই দ্য ইউনিকনেস অফ দিস ফ্যাসিজম ওয়াজ যে এরা জুডিশিয়ারিকে ব্যবহার করেছে, আমলাতন্ত্র জুডিশিয়ারির অনুগামী হিসেবে কাজ করেছে, কিন্তু প্রধান কাজটা করেছিল জুডিশিয়ারি। সুতরাং আমরা যারা একাডেমিক কাজকর্ম করি, আমরা যখন লিখতে যাব এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে, এই ইউনিকনেসটা আমাদেরকে জনগণকে বোঝাতে হবে, যাতে করে বাংলাদেশে আর কোনোদিন জুডিশিয়ারির এরকম ভূমিকা আমরা না দেখি। এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে যে জুডিশিয়ারিটা নামে স্বাধীন নয়, প্রকৃতপক্ষেই এটাকে স্বাধীন করে দিতে হবে, আদারওয়াইজ বাংলাদেশকে ঠিকমতো পরিচালনা করা সম্ভব হবে না। আচ্ছা, আর একটা ইন্টারেস্টিং ব্যাপার আপনাদেরকে বলে রাখি, আপনারা অনেকেই দুর্নীতির কথা বলেছেন, আমি জানি না আজকে কতজন আপনারা আমার দেশ পত্রিকা পড়েছেন, আদৌ পড়েছেন কিনা। আমার দেশ পত্রিকার আজকের যে লিড নিউজ, সেখানে একটা ইউনিক দুর্নীতির এক্সাম্পল দেওয়া আছে। সেটা হলো, রোজ গার্ডেন নামে একটা ইমারত আছে পুরনো ঢাকায়, খুব পুরনো ঐতিহাসিক ইমারত। এই ইমারতটির মালিক তিনি আওয়ামী লীগ করেন। তো সেই ইমারতটি সরকার এটাকে এক ধরনের জাতীয় এক ধরনের সিম্বল হিসেবে বা আর্কিটেকচারাল ভ্যালুর কারণে এই ইমারতটি সরকার কিনে নিয়েছিল তদানীন্তন ফ্যাসিস্ট গভর্নমেন্ট 331 কোটি টাকা দিয়ে, 331 crore, 331 কোটি টাকা দিয়ে কিনে নিয়ে এটাকে জাদুঘরে পরিণত করবার জন্য আওয়ামী লীগের কাছে 1 টাকায় লিজ দেওয়া হয়েছিল। আপনি বুঝতে পারলেন ব্যাপারটা, যে একটা বিল্ডিং 331 কোটি টাকা দিয়ে সরকার কিনে নিচ্ছে। কার টাকা? সরকারের টাকা, মানে আপনার আমার টাকা, আমাদের করের টাকা। কিনে নিয়ে সেই বিল্ডিংটাকে আওয়ামী লীগের কাছে, অর্থাৎ সরকারি দলের কাছে 1 টাকার বিনিময়ে এটাকে দিয়ে দেওয়া হচ্ছে। তার মানে শুধু যে সম্পদটাকে একটা দলের কাছে দেওয়া হলো তাই নয়, এর মাধ্যমে, এই ট্রানজ্যাকশনের মাধ্যমে 331 কোটি টাকা লুট করে ফেলা হলো।
এই ধরনের কি বলবো, এই ধরনের অসাধারণ বাটপাড়ি, এই ধরনের অসাধারণ জালিয়াতি গত 15 বছরে অহরহ ঘটেছে, যার কারণে আপনারা উন্নয়নের গল্প শুনেছেন, কিন্তু প্রকৃত তথ্য হলো যে বাংলাদেশের সম্পূর্ণ ইকোনমিকে ধ্বংস করে ফেলা হয়েছিল। এই সরকার যখন বিদায় নিতে বা পালাতে বাধ্য হয়েছে, সেই সময় বাংলাদেশের কাঁধে যে পরিমাণ ঋণ রেখে গেছে এই সরকার, সেই ঋণ শোধ করতে আমাদের প্রজন্মের পর প্রজন্ম সেই ঋণ শোধ করতে হবে, এটা একটা। দ্বিতীয় হলো, সেই ঋণের যে আপনারা যারা ইকোনমিক্সের তারা বুঝবেন যে ঋণের দুটো পার্ট থাকে, একটা শর্ট টার্ম লায়াবিলিটি থাকে, একটা লং টার্ম লায়াবিলিটি থাকে। শর্ট টার্ম লায়াবিলিটি যেটা 12 মাসের মধ্যে শোধ করতে হয়, সেটা বিপুল একটা অনাদায়ী বকেয়া রেখে এই সরকার পালিয়ে গেছে। গত 1 বছরে কিন্তু ওই শর্ট টার্ম লোন পুরোটাই শোধ করে দেওয়া সম্ভব হয়েছে বর্তমান সরকারের পক্ষে। তার মানে হচ্ছে যে বর্তমান সরকারের সময়ে তাদের নানা রকম সমালোচনা থাকতে পারে, কেউ বলবেন দুর্বল, কেউ বলবেন অদক্ষ, এই ধরনের সমালোচনা তাদের থাকতে পারে, কিন্তু দুর্নীতির বিষয়ে তাদেরকে প্রশংসা করতে হবে। এবং এই কারণে যে বিপুল পরিমাণ আপনার শর্ট টার্ম লোন এই স্বল্প সময়ের মধ্যে তারা শোধ করে গেছে, এবং তাতে করে ব্যালেন্স অফ পেমেন্ট, আবারও ইকোনমিক্সের ভাষায় আমি বলছি, ব্যালেন্স অফ পেমেন্টে বহু বছর পরে আবার উদ্বৃত্ত হয়েছে বাংলাদেশে ব্যালেন্স অফ পেমেন্টে, যেটা প্রায় $3 বিলিয়ন। মানে গত 1 বছরের মধ্যে পুরনো দেনা শোধ করেও আমাদের ব্যালেন্স অফ পেমেন্টে উদ্বৃত্ত $3 বিলিয়ন। এটা করা গেছে শুধুমাত্র দুর্নীতি কন্ট্রোল করার মাধ্যমে। তো আমরা আশা করব যে ভবিষ্যতে যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসবেন, তারা শেখ হাসিনার ফ্যাসিবাদের মতো এরকম দুর্নীতির আশ্রয় নেবেন না। এখন কথা হলো যে আপনাদের তো মানতে হবে যে রাষ্ট্র চালায় পলিটিক্যাল ফোর্স, রাজনৈতিক দলই রাষ্ট্র চালাবে, এটাই হচ্ছে একটা গণতান্ত্রিক সিস্টেমের নিয়ম। রাষ্ট্র তো অনির্বাচিত সরকার দীর্ঘদিন ধরে চালাতে পারবে না, এবং বর্তমান সরকারের 1 বছর পূর্তি হবে, আর 3-4 দিন পরে 8 আগস্ট 1 বছর পূর্তি হবে, এবং আমরা ধারণা করছি যে আগামী ফেব্রুয়ারি মাসে রাজনৈতিক সরকার ক্ষমতা নেবে। তার মানে এই সরকারের হাতে আর মাত্র 6-7 মাস সময় আছে। তো 1.5 বছরের একটা সরকার। এরপরে যে সরকার আসবে, সেই সরকারের কাছে আমাদের প্রত্যাশা কিন্তু এখন থেকে বলতে হবে। আমরা এই গত 1 বছর বর্তমান সরকারের কাছে প্রত্যাশা বলতে বলতে আমরা ভুলে গেছি যে আসল প্রত্যাশাটা কিন্তু পলিটিক্যাল ফোর্সের কাছে, কারণ পলিটিক্যাল ফোর্সই দীর্ঘদিন ক্ষমতায় থাকবে। আমরা কিন্তু পলিটিক্যাল ফোর্সের কাছে আমাদের দাবিগুলো একদম জানাতে ভুলে গেছি। এটা খুব ভুল করছি আমরা। এটা আমাদেরকে এখন থেকে যারা রাজনৈতিক নেতৃত্ব ক্ষমতায় আসবেন বা যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন আগামী নির্বাচনে, তাদের কাছে এখন থেকে আমাদের দাবি জানাতে হবে যে আপনারা ক্ষমতায় আসলে কিভাবে রাষ্ট্র চালাবেন, এটা আমাদেরকে পরিষ্কার করে আপনাদের জানাতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি না করতে পারি, তাহলে এই 1-1.5 বছরে যা কিছু অর্জন হয়েছে, এটা নস্যাৎ হতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। এবং সেখানে আমাদের প্রত্যাশাটা কি হবে? আমাদের প্রত্যাশা হবে যে গণতন্ত্র শুধু একদিনের জন্য হবে না। মানে আমি বলতে চাচ্ছি যে শুধু নির্বাচনের দিন আমি ভোট দিলাম আর আমার ডেমোক্রেসি হয়ে গেল, এই গণতন্ত্রের কোনো ভ্যালু নাই। গণতন্ত্র কিন্তু প্রতিদিনের গণতন্ত্র হবে। যারা ক্ষমতায় আসবেন, প্রথম দিন ক্ষমতায় নেয়ার পর থেকে প্রতিদিন তাদেরকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। যদি তারা প্রতিদিন জবাবদিহি করতে পারেন, তাহলেই বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। আর নয়তো আবারও ফ্যাসিবাদী কায়দায় রাষ্ট্র ব্যবস্থা ফিরে যাওয়ার আশঙ্কা আমাদের মধ্যে কিন্তু সবসময় থাকবে। কাজে এই বিষয়ে আপনাদের এবং আমাদের, আমরা যারা একাডেমিক সার্কেলে আছি, আমরা যারা সিভিল সোসাইটির লোকজন, তাদেরকে উচ্চকিত থাকতে হবে। তারা যেন আবার দলীয় ভালোবাসার জন্যে আমরা তখন আবার চোখ বন্ধ করে না থাকি, যেরকম চোখ বন্ধ করা আমরা 15 বছর ধরে দেখতে পেয়েছি। 15 বছর ধরে আওয়ামী লীগের সমর্থক বুদ্ধিজীবীদের দালালি দেখেছি, আমরা নির্লজ্জ দালালি দেখেছি। বিচার বিভাগের কথা তো আমি বললাম, আমরা শিক্ষকদের দালালি দেখেছি, আমরা বুদ্ধিজীবীদের দালালি দেখেছি, আমরা মিডিয়ার দালালি দেখেছি। কাজে এই দালালিও কিন্তু দায়ী এই বাংলাদেশের এই সর্বনাশ করবার জন্য, বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করবার জন্য, বাংলাদেশের স্বাধীনতা বিকিয়ে দেওয়ার জন্য
এবং তার ফলে কি হয়েছে দেখেন, যে খালি সরকার পালিয়ে যায়নি বা সরকার প্রধান পালিয়ে যায়নি, পুরো সিস্টেম পালিয়ে গেছে। বিচারপতিরা পালিয়ে গেছে। বিচারপতি শামসুদ্দিন মানিককে কি অবস্থায় পাওয়া গেছে? একটা কলা পাতার উপর শুয়ে আছে, পালাতে গিয়ে সেখানে ধরা পড়েছে। এটা তো আশ্চর্য ব্যাপার। বাইতুল মোকাররমের খতিব পালিয়ে গেছে, কিন্তু আশ্চর্য ব্যাপার, একটা মসজিদের খতিব পালিয়ে যায়। আজকে আপনি সেই আওয়ামী আলেম কাউকে খুঁজে পাবেন না, সবগুলো পালিয়ে গেছে। তো এমন একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়েছিল যার ফলে সবাইকে পালাতে হয়েছে। সুতরাং আরেকটা আমি বলতে চাচ্ছি যে আরো আশ্চর্যের বিষয় হলো যে যারা ওই সরকারের তলবি বাহক ছিল, এরকম একটি ব্যক্তির কণ্ঠেও আমি এখন পর্যন্ত কোনো অনুশোচনা শুনতে পাই না। এর থেকে দুর্ভাগ্য একটা জাতির হতে পারে না। একজন বুদ্ধিজীবী, একজন লেখক, একজন সাংবাদিক, একজন আমলা, একজন বিচারপতি কেউ বলেন নাই যে আসলে আমাদের ভুল হয়েছিল, আপনারা আমাদেরকে ক্ষমা করুন। একজনের মুখে শুনি নাই। তার মানে আওয়ামী লীগ আসলে একটা রাজনৈতিক দল না, এটা একটা কাল্ট। কাল্টে কি হয় জানেন, যে একেবারে প্রতিটি লোক একই বাক্য ব্যবহার করে কাল্টের। তো আওয়ামী লীগ ওই ধরনের একটা ভয়ানক একটা ফ্যাসিস্ট কাল্ট ছিল, যে কারণে আওয়ামী লীগের একেবারে নিম্ন স্তরের কর্মী সমর্থক থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত একই ভাষায় কথা বলত এবং এই ভাষাতে এই আচরণ করতেই তারা অভ্যস্ত, যার প্রমাণ আমরা গোপালগঞ্জে দেখতে পেয়েছি। বারে বারে একাধিকবার আমরা গোপালগঞ্জে দেখেছি যে আওয়ামী লীগের চরিত্রের কোনো পরিবর্তন হয় নাই। আমরা দেখতে পেরেছি, ঢাকায় দেখতে পাচ্ছি আপনারা জানেন, আমাদের পত্রিকায় ৩-৪ দিন আগে একটা খবর প্রকাশিত হওয়ার পরে সারা দেশে এখন তোলপাড় চলছে যে বিভিন্ন জায়গায় আওয়ামী সন্ত্রাসীদের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং সেই ট্রেনিং দিচ্ছে কে? একজন সার্ভিং মেজর। এটা ভাবা যায় না, সামরিক বাহিনীর একজন সার্ভিং কর্মকর্তা আওয়ামী সন্ত্রাসীদের ট্রেনিং দিচ্ছে যাতে করে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা যায়, যার সুযোগে ফ্যাসিবাদ আবার প্রত্যাবর্তন করতে পারে। এটা ছিল তাদের উদ্দেশ্য। তো উদ্দেশ্যটা আপাতত সফল হয় নাই, কিন্তু এই যে সিচুয়েশন একটা তৈরি হলো যেখানে আওয়ামী লীগ মনে করতে পারলো যে তাদের প্রত্যাবর্তন সম্ভব, এটার জন্য কিন্তু আমি রাজনীতিবিদদের দায়ী করব। কারণ রাজনীতিবিদরা যদি জুলাইতে যেমন ভাবে ঐক্যবদ্ধ ছিলেন, তারা যদি পরবর্তীতে এই একতা রাখতে পারতেন, তাহলে এতদিনে ফ্যাসিস্ট শক্তি তারা এই ধরনের স্বপ্ন দেখা ছেড়ে দিত যে শেখ হাসিনা আবার কোনোদিন বাংলাদেশে ফিরতে পারবে। শেখ হাসিনা একমাত্র বাংলাদেশে ফিরতে পারবে যেদিন আমরা ভারতকে বাধ্য করতে পারবো শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে তার বিচারের জন্য। তার বিচার যেটা হচ্ছে সেটার সাজা ভোগ করবার জন্য শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে আমরা যেদিন বাধ্য করব, সেদিনই কেবল শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারবে। তার আগে বাংলাদেশে শেখ হাসিনার ফেরার কোনো সুযোগ আমি অন্তত দেখি না। তো আমার অনুযোগটা হলো রাজনৈতিক দলদের প্রতি, আপনারা ক্ষমতায় যাবেন, খুব ভালো কথা, আপনারা ক্ষমতার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন, ভোটের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু রাষ্ট্রীয় কিছু ব্যাপারে জনগণের স্বার্থে আপনাদেরকে একতাবদ্ধ থাকতে হবে। যেমন ধরুন ভারতীয় সম্প্রসারণ বল, ভারতীয় হেজেমনি, যে ভারতীয় হেজেমনির ফলে বাংলাদেশে ফ্যাসিস্ট রেজিমের উত্থান সম্ভব হয়েছিল, তাদের ব্যাপারে আপনাদের মধ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে যে তাদের ব্যাপারে আপনারা কোনো ছাড় দেবেন না। আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে যে বাংলাদেশে আর কখনো আয়না ঘর প্রতিষ্ঠা হবে না। আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশে আর কখনো মৌলবাদ মোকাবেলার নামে শাপলা ম্যাসাকার হবে না। এসব ব্যাপারে তো মিনিমাম ঐক্যবদ্ধ আপনাদেরকে হতে হবে এবং সেটা জনগণের কাছে আপনাদেরকে ওয়াদাবদ্ধ হতে হবে। তাহলেই আমরা ভরসা করব যে আমরা একটা এত বড় একটা বিপ্লবের পরে, যেখানে আমাদের ছেলে মেয়েরা জীবন দিয়েছে অকাতরে, আমরা তারা যে স্বপ্ন নিয়ে জীবন দিয়েছে সেরকম একটি রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে পারবো যদি রাজনৈতিক দলগুলো তাদের দায়িত্ব পালনে তৎপর থাকে। আমি আমার বক্তব্য খুব দীর্ঘায়িত করবো না, কিছুক্ষণ পরে আমাদের নামাজের সময় হয়ে যাবে। আমি সর্বশেষ এখানকার ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে কতগুলো কথা বলতে চাই।
আপনারা কিছু মনে করবেন না, ছাত্রছাত্রীরা আবার উপদেশ শুনতে চায় না। আমি ঠিক উপদেশ হিসেবে দিচ্ছি না, এটাকে উপদেশ ধরবেন না আপনারা। আপনারা ধরবেন যে আমি একজন সিনিয়র সিটিজেন বাংলাদেশের, সেই হিসাবে আপনাদেরকে কিছু পরামর্শ দিচ্ছি, উপদেশ নয়, পরামর্শ দিচ্ছি। সেটা হলো আপনাদের একাডেমিক এক্সেলেন্স লাগবে। একাডেমিক এক্সেলেন্স ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না, এটা আমাদের মাথায় কিন্তু সরাসরি রাখতে হবে। আজকে বিশ্বে অবাক লাগে, প্রায় 200 কোটি মুসলমান, তার মানে বিশ্বের জনসংখ্যার প্রতি 4 জনে একজন মুসলমান। অথচ আমাদের চোখের সামনে গাজায় 2 বছর ধরে গণহত্যা চলছে, আর আমরা 200 কোটি মুসলমান একটা প্রতিবাদ পর্যন্ত করতে পারছি না, সেভাবে প্রতিবাদ করতে পারছি না যেভাবে করা উচিত ছিল। কারণ কি? কারণ টেকনোলজিক্যালি আমরা পরাজিত হয়েছি তাদের কাছে। ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এবং বিশেষ করে জায়নিস্ট ইসরায়েলের কাছে টেকনোলজিতে আমরা মার খেয়ে গেছি। টেকনোলজিতে মার খাওয়ার জন্য আমরা তাদের সাথে লড়াই করতে পারছি না। একটা তো আমাদের মধ্যে অনেক তো আছে, সেটা তো একটা বড় ব্যাপার। আমরা জানি কোনো মুসলমান দেশের সাথে আরেকটা মুসলমান দেশের বন্ধুত্ব নাই, কিন্তু তার থেকে বড় দুর্বলতা আমাদের, আমি মনে করি, আমাদের ইন্টেলেকচুয়াল উইকনেস। ইন্টেলেকচুয়াল উইকনেস আমি আশা করি আমাদের তরুণ প্রজন্ম, তারা যেভাবে জীবন দিয়ে অসাধ্য সাধন করেছে। আমরা বুড়োর দল, আমরা তো আশাই ছেড়ে দিয়েছিলাম যে শেখ হাসিনাকে কোনোদিন বাংলাদেশ ক্ষমতা থেকে নামানো যাবে। অনেককে বলতে শুনেছি আমি নিজে প্রবাসে এক্সাইলে থাকতে বাধ্য হয়েছিলাম, আপনারা সবাই জানেন, জেলে ছিলাম দীর্ঘ সময়। কিন্তু এই অসাধ্য সাধন করেছে আমাদের তরুণেরা। যেদিন তারা সিদ্ধান্ত নিয়েছে দেশের জন্য তারা জীবন দিতে তৈরি আছে। যে মুহূর্তে একটু আগে ফ্যাসিজমের বর্ণনায়, ব্যাখ্যায় আমার একজন বক্তা বলছিলেন যে তারা একটা ভয়ের সংস্কৃতি তৈরি করে এবং ভয়ের সংস্কৃতি দিয়ে তারা দেশ শাসন করে। একটি ঘটনার মাধ্যমে সেই ভয়ের সংস্কৃতি শেষ হয়ে গেছিল। সেটা কি? আবু সাইদ 16ই জুলাই যখন 2 হাত পেতে প্রসারিত করে দাঁড়িয়ে গেল ওদের বন্দুকের সামনে, সেই এক মুহূর্তে পুরো জাতির ভয়ের সংস্কৃতি থেকে বেরিয়ে গিয়ে 18 কোটি মানুষ সাহসী হয়ে উঠেছিল। কি অসাধারণ ব্যাপার! এবং এটা আমি একটা কথা অনেক জায়গায় বলেছি, হয়তো আজকে আবার রিপিট করছি আমি, ভয় যেমন সংক্রামক, সাহসও কিন্তু সংক্রামক। কাজে আবু সাইদের ওই সাহস মুহূর্তের মধ্যে ছড়িয়ে গিয়েছিল সারা বাংলাদেশের জনগোষ্ঠীর মধ্যে। আর একটা মেয়ের কথা আমার খুব মনে পড়ে, যে মেয়েটা বলেছিল আমার পিছনে পুলিশ এবং সামনে স্বাধীনতা। কি অসাধারণ একটা বক্তব্য! পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা। তো কাজেই আমাদের পুরো ইয়াং জেনারেশন সাহসী হয়ে উঠেছিল। যেমন আমরা একটু আগে আপনাদের একজন সাহসী ছাত্রের বক্তব্য শুনছিলাম, সে কিভাবে ওই দিন বিপ্লবে অংশ নিয়েছিল এবং গুলিবিদ্ধ হয়েছিল এবং সে মৃত্যুর মুখোমুখি হতে ভয় পায় নাই। সেই জন্যে এই তরুণ প্রজন্মের উপরে আমার আশা অনেক। যদিও গত 1 বছরে আশাভঙ্গের কিছু কিছু কাজ তারা করেছে, সেগুলো আর আমি আজকে বলতে চাচ্ছি না। সেগুলো আপনারাও জানেন, আমরাও জানি যে আশাভঙ্গ আমাদের কিছুটা হয়েছে। তারপরেও আমি ওদের উপরই আশা রাখতে চাই। এবং তোমরা যেমন করে শেখ হাসিনার ফ্যাসিবাদকে পরাজিত করেছে, আমি আশা করি তোমরা একাডেমিক এক্সেলেন্সের মাধ্যমে তোমরা মুসলিম বিশ্বে একটা উদাহরণ হয়ে দাঁড়াবে। এবং আমরা কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ